সৌহার্দ্যের মেজাজ এমনিতেই খিটখিটে, তার উপর এই চরম অপবাদ আর সাহাবীরের উদ্ধত্ত আচরণ তার সহ্য শক্তির বাঁধ ভেঙে দিল। রাগের শরীর কাঁপতে কাঁপতে সৌহার্দ্য আর নিজেকে ধরে রাখতে পারল না। সেও রুদ্রমূর্তি ধারণ করে বলল, হৃদিকে সে কখনোই স্ত্রী হিসেবে গ্রহণ করেনি, আর ভবিষ্যতেও করবে না। হৃদি থাকুক বা না থাকুক তাতে তার কিচ্ছু যায় আসে না। সৌহার্দ্যের এই কঠোর কথা শুনে সাহাবীরের ক্রোধের মাত্রা বহু গুণ বেড়ে গেল। এরপর শুরু হলো পুরো 1 ঘন্টার এক শ্বাসরুদ্ধকর উত্তপ্ত ঝগড়া, শব্দ আর ঘৃণার লড়াই। ঝগড়া শেষে সৌহার্দ্য যখন ফোনটা কেটে দিল, তখন তার চোখে মুখে আগুনের হলকা। সে এক মুহূর্ত দেরি না করে সাহাবীরকে সব প্ল্যাটফর্ম থেকে ব্লক করে দিল। যোগাযোগ করার সব পথ সে নিজে থেকেই চিরতরে বন্ধ করে দিল। 10 দিন কেটে গেছে, হাতে সময় খুব কম, তবুও সৌহার্দ্যের দৃঢ় বিশ্বাস পুরো ঘটনার পেছনে নিখুঁত কোনো ছক কষা হয়েছে। কেউ একজন অত্যন্ত পরিকল্পিতভাবে হৃদির জীবন থেকে তাকে সরিয়ে দিতে চাইছে, আর হৃদি নিজেও হয়তো অজান্তে সেই ষড়যন্ত্রের দাবার ঘুঁটি হয়ে আছে। নিজের সন্দেহকে উপেক্ষা না করে সৌহার্দ্য আবার ফারিস ও সুজনকে নিয়ে খুলনায় পৌঁছলো। এবারের মিশন আরো সাহসী। সৌহার্দ্য জানতো যতক্ষণ পর্যন্ত বৈজ্ঞানিক কোনো প্রমাণ তার হাতে না আসছে, ততক্ষণ সে সমাজের চোখে একজন রেপিস্টই রয়ে যাবে। সে গোপনে যোগাযোগ করলো একজন অভিজ্ঞ ফরেনসিক বিশেষজ্ঞের সাথে। হাসপাতালের নথিপত্র আর ব্যক্তিগত পরিচিতির জোরে দীর্ঘ আইনি জটিলতার তোয়াক্কা না করে অত্যন্ত গোপনীয়তার সাথে মেয়েটির দেহাবশেষ উত্তোলন করে নতুন করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হলো। রিপোর্ট আসার পর সৌহার্দ্যের সব সংশয় দূর হয়ে গেল। মেয়েটির শরীরে যৌন নির্যাতনের কোনো আলামত নেই, বরং ফরেনসিক রিপোর্ট অনুযায়ী মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করার পর ফাঁসিতে ঝোলানো হয়েছে। অর্থাৎ পুরো ঘটনাটি সাজানো হত্যাকাণ্ড। সৌহার্দ্য নিজের নির্দেশিতা প্রমাণের জন্য ঘটনার সেই রাতের প্রতিটি মুহূর্তের টাইমলাইন, ভিডিওর ফ্রেম এবং লজিস্টিক তথ্যগুলো সংগ্রহ করলো। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, এই ঘটনার পর মেয়েটির পরিবার কোনো মামলা করলো না, না তাকে কোনো আইনি ঝামেলায় পড়তে হলো। যেন কিছু হয়নি, সব স্বাভাবিক। ভিডিওটি শুধুমাত্র সাহাবীরের কাছেই পৌঁছিয়েছে, অন্য কেউ এর অস্তিত্ব সম্পর্কে জানেই না। সৌহার্দ্যের বুঝতে বাকি রইল না এর পেছনে আকাশের প্রত্যক্ষ যোগ সাজন আছে। কিন্তু সেই রাতের পর থেকেই আকাশ যেন পৃথিবী থেকে উবে গেছে। সৌহার্দ্যের লন্ডনের শিডিউল চূড়ান্ত হওয়ার পর সে অনেকটা বাধ্য হয়েই পাড়ি জমালো লন্ডনে, আর মাঝখান থেকে সাহাবীরের সাথে তার সম্পর্কের সবটুকু বিশ্বাস ধূলিসাৎ হয়ে গেল। দীর্ঘ 4টি বছর সৌহার্দ্য অনেক চেষ্টা করেছে আকাশকে খুঁজে বের করতে, কিন্তু প্রতিবারই ফিরেছে শূন্য হাতে। 4 বছর পর যখন সে দেশে ফিরল, হৃদিকে দেখে সে চিনতে পারেনি, চেনার কথাও ছিল না। কিন্তু যখন সে বুঝতে পারল হৃদিই তার স্ত্রী, তখন থেকে অদ্ভুত এক টান অনুভব করতে লাগলো সে। হৃদির কাছাকাছি থাকতে থাকতে তার মনে ধীরে ধীরে অনুভূতির জন্ম নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে একদিন এক আননোন নাম্বার থেকে তার ফোনে সেই ভিডিও এলো। ভিডিওর নিচে ছোট করে লেখা, ডাক সৌহার্দ্য চৌধুরী, নিজেকে যতই নির্দোষ প্রমাণ করুন না কেন, এই ভিডিও একবার পাবলিক হলে আপনার সম্মান ধুলোয় মিশে যাবে। মেসেজটা দেখার 2 মিনিটের মধ্যেই নাম্বারটা অস্তিত্বহীন হয়ে গেল। সৌহার্দ্য নিশ্চিত হলো, যারা এসব করছে তাদের উদ্দেশ্য তাকে ব্যক্তিগতভাবে ধ্বংস করা নয়, বরং হৃদির থেকে তাকে বিচ্ছিন্ন করা। সে নিজে থেকেই কারণগুলো খুঁজতে নেমে পড়ল। ধীরে ধীরে অনেক সত্য বেরিয়ে আসতে লাগলো। সৌহার্দ্য বুঝতে পারলো এর পেছনে বাইরের শত্রুর পাশাপাশি তার নিজের আপন কেউ একজন কলকাঠি নাড়ছে। বাইরের মানুষটাকে সে কিছুটা আঁচ করতে পারলেও সেই আপন মানুষটাকে কিছুতেই শনাক্ত করতে পারছে না। তবে এটুকু পরিষ্কার যে সে সৌহার্দ্যের বড় কোনো ক্ষতি না করে কেবল হৃদির জীবন থেকে তাকে সরিয়ে দিতে চায়। কিন্তু সাহাবীরকে দিয়ে যখন কাজ হলো না, তখন সেই একই ভিডিও হৃদির ফোনে পাঠানো হলো। নিচে লেখা, একজন রেপিস্টের সাথে সংসার করছেন হৃদিতা খান। এমনিতেই হৃদির সাথে সৌহার্দ্যের সম্পর্কের সমীকরণটা খুব একটা ভালো ছিল না। সৌহার্দ্য প্রতিনিয়ত তাকে স্ত্রী হিসেবে স্বীকার না করে যেভাবে অপমান করে এসেছে, তাতে হৃদির মনে এই ভিডিও দেখার পর সন্দেহ দানা বাঁধার জন্য এটুকুই যথেষ্ট ছিল। রাতের নিঝুম প্রহর ঘড়িতে তখন প্রায় 2টো। সৌহার্দ্যের মাথার ভেতর অগোছালো ভাবনারা ভিড় করছিল।
অস্থিরতা যখন চরমে তখন সে আর নিজেকে ধরে রাখতে পারল না। মনে হলো এই মুহূর্তে রিদিকে না দেখলে তার দম বন্ধ হয়ে আসবে। কোনো রকম যুক্তি বা চিন্তার তোয়াক্কা না করে সে রায়দা শেখের বাসার দিকে ছুটল। অনেক কাঠখড় পুড়িয়ে দারোয়ানকে নানাভাবে রাজি করিয়ে অবশেষে সে রায়দা শেখের ফ্ল্যাটের সামনে গিয়ে দাঁড়ালো। কপালে ঘাম, হৃৎপিণ্ডে তীব্র উত্তেজনা। বেল বাজাতেই ঘুম জড়ানো চোখে দরজা খুললেন রায়দা শেখ। এত রাতে নিজের দরজার সামনে সৌহার্দ্যকে দেখে তার ভ্রু কুঁচকে গেল। ফারিসের কাছে তিনি আগেই জেনেছিলেন সৌহার্দ্যের চট্টগ্রাম আসার কথা, তাই তাকে দেখে স্বস্তির বদলে বরং একরাশ বিরক্তি ঝরে পড়ল তার কণ্ঠে। ঝাঁঝালো গলায় তিনি জিজ্ঞেস করলেন, কি চাই এত রাতে? খালার মুখে এমন শীতল অভ্যর্থনা পাওয়ার জন্য সৌহার্দ্য প্রস্তুত ছিল না। সে ভেবেছিল রিদির দেখা পেতে সাহায্য করবেন খালা, উল্টে তাকে দেখে খালার গলার সুর এমন কর্কশ কেন? হতভম্ব সৌহার্দ্য আমতা আমতা করে কোনো মতে বলল, পানি খেতে এসেছি। রায়দা শেখের বিরক্তি যেন এবার চরম সীমায় পৌঁছলো। যেন এমন হাস্যকর অজুহাত তিনি জীবনে শোনেননি। বিরক্ত মুখে বললেন, তোমার বাসায় পানি নেই? সৌহার্দ্য বিপাকে পড়ে গেল। মিথ্যা বলার অভ্যেস নেই, তাই তোতলাতেই হলো। ছিল, এখন শেষ। বলেই সে বাসার ভেতরে ঢোকার জন্য পা বাড়ালো, কিন্তু রায়দা শেখ তাকে বাধা দিয়ে বললেন, আমার বাসায় যুবতী মেয়ে আছে, এত রাতে তোমাকে ঢোকানো যাবে না। তুমি দাঁড়াও, আমি পানি দিচ্ছি। সৌহার্দ্য যেন পাথরের মতো জমে গেল। আশ্চর্য হয়ে সে ভাবল, একজন তার বউ, অন্যজন তার বোন, আর সেখানে সে কি পর? ভেতরে ঢুকতে পারবে না কেন? তার ভাবনার রেশ কাটার আগেই রায়দা শেখ এক গ্লাস পানি নিয়ে এসে তার হাতে ধরিয়ে দিয়ে বললেন, যাও, গ্লাস ফেরত দিতে হবে না। পরক্ষণেই ধরাস করে দরজাটা বন্ধ হয়ে গেল সৌহার্দ্যের মুখের ওপর। হাতে পানির গ্লাস নিয়ে সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল বন্ধ দরজার দিকে তাকিয়ে। নিজের এই করুণ দশা দেখে তার নিজেরই হাসি পাচ্ছে নাকি রাগ হচ্ছে সে ঠিক বুঝে উঠতে পারল না। দরজাটা সজোরে বন্ধ হওয়ার শব্দে সৌহার্দ্যের নিস্তব্ধতা ভেঙে চুরমার হয়ে গেল। হাতে থাকা কাচের গ্লাসটা সে শক্ত করে ধরে স্থির দাঁড়িয়ে রইল বন্ধ দরজার দিকে তাকিয়ে। খালার সেই কঠোর চোখের চাহনি আর রুক্ষ আচরণ তাকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে এই বাড়ির অন্দরমহলে তার প্রবেশাধিকার আপাতত নিষিদ্ধ। দীর্ঘশ্বাস ফেলে সৌহার্দ্য সিঁড়ির দিকে পা বাড়ালো। তার বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে। সে খুব ভালো করেই বুঝতে পারছে সবাই মিলে আর সেই সহজ সরল ভোলাভালা বউটাকে বিষিয়ে তুলেছে, উস্কে দিচ্ছে তার বিরুদ্ধে। রাগে, ক্ষোভে আর তীব্র বিরক্তিতে শরীর কাঁপছে তার। সিঁড়ির রেলিংয়ে সজোরে একটা বাড়ি দিয়ে দাঁতে দাঁত চেপে সে বিড়বিড় করলো, স্যার, বালের একটা বিয়ে করেছি। মনে হচ্ছে বিয়ে না আজীবন ওয়েটিং লিস্টে নাম লিখিয়েছি। নিজের ফ্ল্যাটের সামনে এসে সৌহার্দ্য থমকে দাঁড়ালো। করিডোরের অস্পষ্ট আলোয় ফারিস আর সুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে তার কপালে চিন্তার ভাঁজ গভীর হলো। সে ভ্রু কুঁচকে তাকালো, কিন্তু ওরা যেন সেটা খেয়ালই করলো না। উল্টে ঝাঁপিয়ে এসে সৌহার্দ্যকে জড়িয়ে ধরলো। সারা দিনের ক্লান্তি আর খালার আচরণে এমনিতেই সৌহার্দ্যের মেজাজ তুঙ্গে ছিল। তার উপর এত রাতে ওদের হুটহাট উপস্থিতি তার বিরক্তিতে যেন আরো উস্কে দিল। দাঁতে দাঁত চেপে বলল, কি চাস তোরা? এত রাতে কোত্থেকে উদয় হয়েছিস? ফারিস সতর্ক হলো। সে বোঝার চেষ্টা করলো সৌহার্দ্য তার দেওয়া সেই সিগনেচার সংকেতটা ধরতে পেরেছে কিনা। যদি ধরে ফেলে তবে আজ আর রক্ষে নেই। যদিও সৌহার্দ্যের পাথুরে চেহারায় কোনো ভাবান্তর নেই, সে ভালো থাকুক বা মন্দ সবসময় যেন একটা মুখোশ পরেই থাকে। ফারিস পরিস্থিতির হালকা করার জন্য ঠাট্টার স্বরে বলল, কিরে ভাই, কোষ্ঠকাঠিন্যের সমস্যা হচ্ছে নাকি? মুখটা ওরকম করে রেখেছিস কেন? আমাদের দেখে খুশি হোসনি? কত কষ্ট করে তোকে সারপ্রাইজ দিতে এলাম, আর তুই এমন করছিস? সৌহার্দ্য ফারিসের কথার কোনো জবাব দিল না। ফ্ল্যাটের দরজার লকের দিকে মনোনিবেশ করে সে সুজনের দিকে তাকালো। তার ভ্রুর ভাঁজে তখনও বিরক্তি, কিন্তু গলায় কিছুটা নরম সুর। সে শান্ত গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? কোনো সমস্যা?
সৌহার্দ্যের মাথা যতই গরম থাকুক, সুজনের চোখ মুখের অস্থিরতা সে ঠিকই টের পেল। বাইরের রূঢ়তা আর ভেতরের ভালোবাসার দোলাচলে সৌহার্দ্যের কাছে এই বন্ধুরাই যে তার অর্ধেক পৃথিবী। সৌহার্দ্যের কথা রেশ কাটতে না কাটতেই সুজন মুখটা আরো মলিন করে ফেলল। সৌহার্দ্যের পিছু পিছু ঘরে ঢুকে এসে সোফায় ধপাস করে গা এলিয়ে দিল। দীর্ঘশ্বাস ফেলে হতাশ স্বরে বলল, পালিয়ে এসেছি ভাই। বাবা জোর করে বিয়ে দিতে চাইছে বাবার কোনো এক বন্ধুর মেয়ের সাথে। সৌহার্দ্যের চোখে তখনও বিরক্তির আঁচ। সোফায় দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে সে গম্ভীর স্বরে বলল, মেয়ে মানুষের মতো পালিয়ে এলি কেন? বিয়ে করতে সমস্যা কি? বয়স হয়েছে, সংসারী হওয়া উচিত। কথাটা শুনেই ফারিস যেন বজ্রা হতো। সে সৌহার্দ্যের দিকে হাঁ করে তাকিয়ে রইল, যেন ভূতের মুখে রাম নাম শুনছে। এত বড় একটা কথা সৌহার্দ্যের মতো মানুষের মুখে! নিজের বিস্ময় চেপে রাখতে না পেরে ফারিস বলে উঠল, ভাই, তোর সিস্টেম ঠিক হয়ে গেছে? তোর মুখে এইসব কথা? সৌহার্দ্য ফারিসের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। দাঁতে দাঁত চেপে শান্ত অথচ তীক্ষ্ণ গলায় বলল, ইডিয়ট। সুজন এখানে এসেছিল একটু শান্তির খোঁজে, কিন্তু এই দুজনের তর্কাতর্কের বহর দেখে তার বিরক্তি চরমে পৌঁছলো। সে হাত তুলে থামানোর ভঙ্গিতে বলল, চুপ করবি তোরা? তোদের জীবনের বিবাহিত জীবন দেখে দেখে আমার বিয়ে মিটে গেছে। বলেই দুজন সোফায় চোখ বুজিয়ে শুয়ে পড়ল। ফারিস পাল্টা কিছু একটা বলার জন্য মুখ খুলতেই সৌহার্দ্য একটা কোশ্চেন সজোরে তার দিকে ছুড়ে দিল। এরপর কোনো কথা না বাড়িয়ে সে নিজের রুমের দিকে হেঁটে গেল এবং ধপাস শব্দে দরজাটা আটকে দিল। সকালের মিষ্টি রোদ এসে সরাসরি চোখে পড়তে রীতি বিরক্তিতে মুখ কুঁচকে ফেলল। গত রাতে ঘুমাতে দেরি হওয়ায় আজ শুক্রবারের ছুটির আমেজে একটু বেশি বেলা পর্যন্ত ঘুমানোর ইচ্ছে ছিল, কিন্তু জানালার পর্দাটা টানা না থাকায় সেই সুযোগ হলো না। গতকাল থেকেই পরিবেশটা বড্ড ম্যাচ ম্যাচ করছে। কাল রাতেও খাবার ছোঁয়নি সে। এতে অতিরিক্ত চটপটি খাওয়ার খেসারত দিতে হচ্ছে এখন। পেটটা কেমন যেন ফুলে আছে, অস্বস্তিতে দম আটকে আসে। হৃদি কোনো মতে আড়ামোড়া ভেঙে উঠে বসলো। পাশেই পড়ে থাকা মোবাইলটা হাতে নিতেই তার মুখটা বিরক্তির চরম সীমায় পৌঁছলো। সেই একই অপরিচিত নম্বর থেকে মেসেজ। হৃদি মিস ইউ ম্যাডাম, ভুলে গেলেন? বুঝে উঠতে পারে না এই মানুষরূপী ভূতটা কোথা থেকে বারবার তার জীবনে উদয় হয়। বিরক্তিতে দীর্ঘশ্বাস ফেলে নম্বরটা ব্লক করে সে বাথরুমের দিকে পা বাড়ালো। জীবনে এমনিতেই ঝামেলার শেষ নেই, তার উপর এমন উটকো উপদ্রব। সকাল 9টায় মিষ্টি রোদ রান্নাঘরের জানালা দিয়ে এসে পড়েছে নাস্তার টেবিলে। হৃদি নিস্পৃহ হয়ে বসে আছে প্লেটের দিকে তাকিয়ে। ধোয়া ওঠা পরোটা আর ভাজির গন্ধে তার স্বাভাবিক খিদেটা আজ যেন কোথায় হারিয়ে গেছে। গত কয়েকটা দিন ধরেই তার পেট ফাঁপা দিয়ে থাকে, খাওয়ার রুচি নেই, সারাক্ষণ কেমন একটা অবসাদ। তার মধ্যে গতকাল চটপটি ফুচকা খাওয়ার পর যেন সমস্যা আরও বেশি হচ্ছে। রায়দা শেখ পাশে বসে দিদিরে নিস্তেজ ভাবটা লক্ষ্য করছিলেন। উদ্বেগের গলায় তিনি বললেন, কি হলো রিদি, খাচ্ছিস না কেন? রাতেও তো তোকে প্রায় কিছুই খেতে দেখলাম না। শরীরটা কি খুব খারাপ লাগছে? ইদানিং তোকে একদমই ঠিকঠাক খেতে দেখছি না। হৃদি কোনো উত্তর দিতে পারল না। খালাকে উদ্বিগ্ন করতে তার ইচ্ছে করছে না, তাই মুখে জোর করে একটা হাসি ফুটিয়ে সে মাথা নাড়ল, অর্থাৎ তেমন কিচ্ছু হয়নি। এরপর দ্বিধা নিয়ে প্লেট থেকে একটা টুকরো পরোটা ছিঁড়ে সব মুখে দিতে যাবে অমনি এক তীব্র বমি ভাব তার গলার কাছে দলা পাকিয়ে উঠল। হৃদি আর সামলাতে পারল না, নাকে মুখে হাত চেপে দ্রুত দৌড়ে বেসিনের দিকে ছুটে গেল। পেছনে দাঁড়িয়ে থাকা রায়দা শেখের কপালে চিন্তার ভাঁজ আরো গাঢ় হলো। কিছু একটা ভেবে তিনি ধীর পায়ে হৃদির পেছনে গিয়ে দাঁড়ালেন। পরম মমতায় পিঠ চাপড়ে দিতে দিতে হঠাৎ করেই প্রশ্ন করলেন, রিদি, পিরিয়ড কবে থেকে মিস? হৃদি তখন বমি আর মাথা ঘোরার যন্ত্রণায় দিশেহারা। খালার এই প্রশ্নটা তার ক্লান্ত মস্তিষ্কে খুব একটা গুরুত্ব পেল না। তার পিরিয়ড এমনিতেই অনিয়মিত, তাই পাত্তা না দিয়েই সে একটু ভেবে বলল, হবে 3 মাসের মতো। কথাটা শোনার পর রায়দা শেখের হাত যেন স্থবির হয়ে গেল। মুহূর্তের জন্য তার চোখ দুটো বড় বড় হয়ে গেল, যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। হৃদির উত্তরের সাথে নিজের মনে কি যেন হিসেব মেলাতেই তার
সারা মুখ রাগে আর বিস্ময়ে লাল হয়ে উঠল। তিনি কোনো কথা না বলে ঝড়ের বেগে নিজের ঘরের দিকে চলে গেলেন। ড্রয়িং রুমের আবহাওয়া তখন বেশ জমজমাট। টিভির পর্দায় চলছে উত্তেজনাকর ম্যাচ, আর সোফায় গা এলিয়ে তা উপভোগ করছে সৌহার্দ্য, ফারিস ও সুজন। হাসি খুশি আড্ডার মাঝে হঠাৎই বেজে উঠল সৌহার্দ্যের ফোনটা। স্ক্রিনের দিকে না তাকিয়ে এসে অবহেলায় ফোনটা রিসিভ করে কানে ঠেকালো। ওপাশ থেকে ভেসে আসা কণ্ঠস্বরটা শুনেই সৌহার্দ্যের হাতের মুঠো আলগা হয়ে এলো। রায়দা শেখের সেই চিরচেনা কর্কশ আর রাগে টকবক করা কণ্ঠ। চিৎকার করে তিনি বলে উঠলেন, নির্লজ্জ ছেলে, বউ মানি না বলে বলে এমন একটা কাজ করতে লজ্জা করলো না তোমার? সৌহার্দ্য এক মুহূর্তের জন্যে যেন পাথর হয়ে গেল। কানে আসা কথাগুলোর মানে তার মগজে ঢুকছে না। সে কি করেছে? এমন কি অপরাধ তার অজ্ঞাতসারে ঘটে গেল? ফারিস আর সুজনের দিকে একবার তাকিয়ে সে বিরক্তি আর দ্বিধায় কুঁকড়ে গেল, কিন্তু নিজের কণ্ঠস্বর যতটা সম্ভব শান্ত রেখে বলল, কি করছি বলা যাবে? রায়দা শেখ যেন এবার আগ্নেয়গিরির মতো ফেটে পড়লেন। ওপাশ থেকে গর্জে উঠে বললেন, নাটক করছো কেন? তোমার বউ প্রেগনেন্ট হলো কিভাবে? বউ মানো না যে? কথাটা শেষ করতে পারলেন না তিনি। তার আগেই সৌহার্দ্য ঠাস করে ফোনটা কেটে দিল। তার হাতের মুঠো শক্ত হয়ে গেছে। সোফায় সে একরকম পাথরের মতোই থ হয়ে বসে রইল। সুজন আর ফারিস এতক্ষণ সৌহার্দ্যের অভিব্যক্তির পরিবর্তন লক্ষ্য করছিল। হঠাৎ সৌহার্দ্যকে এমন অস্বাভাবিকভাবে থ হয়ে বসে থাকতে দেখে সুজন দ্রুত ওর পাশে গিয়ে বসলো। ওর হাতের কবজি চেপে নাড়ি পরীক্ষা করতেই সুজনের মুখটা বিচলিত হয়ে উঠল। হারিসের দিকে তাকিয়ে উদ্বেগের সুরে বলল, ওর পালস খুব দুর্বল, তাড়াতাড়ি ওর রুম থেকে মেডিকেল কিটটা নিয়ে আয়। হারিসও হতভম্ব। ঠিক কি এমন কথা ফোনে শুনলো সৌহার্দ্য যে ওর এই অবস্থা? সে দ্রুত দৌড়ে গিয়ে মেডিকেল কিট নিয়ে এলো। সুজন দ্রুত একটা ওষুধ বের করে সামান্য জল সহযোগে সৌহার্দ্যকে খাইয়ে দিল। কয়েক মুহূর্ত পর সৌহার্দ্য কিছুটা স্বাভাবিক হতেই ফারিস উদ্বিগ্ন হয়ে তোতলামি ভরা স্বরে জিজ্ঞেস করলো, কোনো প্রবলেম সৌহার্দ্য? সৌহার্দ্য মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। তারপর বড় এক দীর্ঘশ্বাস ফেলে ধীর কণ্ঠে বলল, বাবা হচ্ছি। এই কথা শুনে ফারিস আর সুজনের গলায় জল যেন আটকে গেল। দুজনেই একসাথে কাঁদতে শুরু করলো। যে ছেলেটি সারাদিন বলে বেড়ায় সে বউ মানে না, সেই ছেলে বাবা হতে চলেছে, এই অবিশ্বাস্য খবর শুনে তাদের চোখ কপালে ওঠারই কথা। পরিস্থিতি সামলে নিয়ে ফারিস সৌহার্দ্যের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে খোঁচা মেরে বলল, বউ মানি না বলে এত নাটক করলে শেষে গল্প পর্যন্তই চলে গেলে। সুজনও সাথে সাথে তাল মিলিয়ে নাটকীয় স্বরে বলে উঠল, মুখে বউ মানি না, কাজে দেখি ফ্যামিলি প্যাকেজ। সৌহার্দ্যের মেজাজ এমনিতেই সপ্তমে চড়ে আছে। একদিকে ভিত্তিহীন অপবাদ, অন্যদিকে বন্ধুদের এই ফাজলামি, সব মিলিয়ে তার মাথা যেন হ্যাং হয়ে আছে। বিরক্তিতে তার নাক মুখ কুঁচকে গেল। রাগে ওদের দিকে তাকিয়ে গর্জে উঠে ধমক দিল। চুপ করবি ইডিয়েট। বলেই চুপচাপ পায়ে নিজের রুমের দিকে ঢুকে দরজা লাগিয়ে দিল। খাটের উপর ধপাস করে বসে কপালে হাত দিয়ে চিন্তিত কণ্ঠে বিড়বিড় করতে লাগলো, 4 বছর একটা চুমু পর্যন্ত খেতে পারলাম না। বল কিভাবে গোলপোস্টে গেল? সকাল গড়িয়ে দুপুর। রিদি আর রিভা সোফায় গা এলিয়ে বসে আছে। টিভির পর্দায় চলছে টম অ্যান্ড জেরি। রিভা তন্ময় হয়ে কার্টুন দেখছে আর চিপস খাচ্ছে। রিদির এসব দেখতে ভালো লাগছে না, কিন্তু রিভার জেদের কাছে এসে অসহায়। জীবন গেলেও রিভা এখন চ্যানেল পাল্টাবে না, তাই অগত্যা অনিচ্ছা সত্ত্বেও রিদিকেও দেখতে হচ্ছে। হঠাৎই রিদির হাতের ফোনটা একটু মৃদু টুশব্দে কেঁপে উঠল। স্ক্রিনের দিকে তাকাতেই তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। সৌহার্দ্যের মেসেজ, সাথে দুটো জলজলে অ্যাংরি রিয়্যাক্ট। স্টুপিড মহিলা, প্রেগনেন্ট হলেন কিভাবে? মেসেজটা পড়ে রিদি কাঁদতে শুরু করলো। সে বুঝতে পারছে তার খালা এই জটিলতার জাল বুনেছেন। কিছুক্ষণ আগেই খালা তাকে একটা প্রেগনেন্সি কিট ধরিয়ে দিয়েছিলেন পরীক্ষা করার জন্য। রিদি যখন বুঝতে পারলো খালা কত বড় ভুল বুঝেছেন, সে তখন থেকেই তাকে বুঝিয়ে বলছে, কিন্তু খালা যে সরাসরি এই খবর সৌহার্দ্যের কানে পৌঁছে দেবেন তা রিদি ঘুণাক্ষরেও ভাবেনি। রিদি কিছু একটা ভেবে দুষ্টুমি করে সৌহার্দ্যের আরো রাগিয়ে দেওয়ার জন্য চটপট টাইপ করে ফেললো, সবাই যেভাবে হয় সেভাবে হয়েছি, অসভ্য ডাক্তার। অনেকক্ষণ কোনো উত্তর নেই। রিদি ভাবলো সৌহার্দ্য হয়তো আর মেসেজ করবে না।
ফোনটা পাশে নামিয়ে রাখতে যাবে এমন সময় আবার টুং শব্দ। মেসেজটা দেখে হৃদি বিস্ময়ে হতবাক হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। হোয়াট ইজ দিস? কোনো প্রসেসিং ছাড়াই ডিরেক্ট আউটপুট? আমি তো এখন স্টার্ট বাটনই চাপলাম না, এদিকে বেবি অলরেডি লোডিং হয়ে বসে আছে। মেসেজটা দেখে হৃদির গাল রাগে লাল হয়ে গেল। দাঁতে দাঁত চেপে সে বিড়বিড় করলো। হার্টলেস লুচ্চা ডাক্তার। ফোনটা পাশে নামিয়ে রাখতে যাবে ঠিক তখনই স্ক্রিনে ভেসে উঠল হার্টলেস ডাক্তারের নাম। রিংটোনটা যেন তার বুকের ভেতর ধরফরানি বাড়িয়ে দিল। হৃদি কাপা হাতে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে সৌহার্দ্যের সেই ভারী গমগমে কণ্ঠস্বর ভেসে এলো। হঠাৎ এমন মিথ্যা অপবাদের কারণটা বলেন তো ম্যাডাম। সৌহার্দ্যের কণ্ঠস্বরটা আজ যেন একটু অন্যরকম, এক অদ্ভুত মায়া মেশানো গম্ভীরতা যা হৃদির হৃদস্পন্দনকে থমকে দেওয়ার জন্য যথেষ্ট। হৃদি তোতলাতে তোতলাতে পেট ফাঁপা আর বমি ভাব হওয়ার কথা বলার চেষ্টা করলো, কিন্তু সৌহার্দ্য তাকে থামিয়ে দিয়ে নিজের চিরচেনা গম্ভীর গলায় বলল, হুম, খালামণি, এত ছোট কারণে এত বড় কথা বলবেন না। আসল প্যাচটা কোথায় বাজিয়েছ সেটা বলো। হৃদির লজ্জায় শিরদাঁড়া দিয়ে একটা হিমস্রোত বয়ে গেল। সে চুপ করে রইল। হৃদিকে নীরব দেখে সৌহার্দ্য একটু ধমকের সুরেই বলল, রিদিতা, আর ইউ গোয়িং টু সে সামথিং অর নট? সৌহার্দ্যের কণ্ঠে প্রথমবারের মতো নিজের নামটা শুনে হৃদি যেন একদম স্তব্ধ হয়ে গেল। যেন নামটা তার পরিচিত হলেও আজ সৌহার্দ্যের ঠোঁটে এটি অন্যরকম এক মাদকতা ছড়াচ্ছে। তার ঘোর ভাঙার আগেই সৌহার্দ্য আবার তাগাদা দিল। হৃদি কোনো মতে আমতা আমতা করে বলল, 3 month পিরিয়ড মিসিং। হৃদির কথা শুনে সৌহার্দ্য যেন পাথরের মতো জমে গেল। একজন মানুষ কতটা দায়িত্ব জ্ঞানহীন হলে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চুপ করে বসে থাকতে পারে, সেটা ভেবে তার রাগ আর বিরক্তি যেন এক বিন্দুতে মিলল। সৌহার্দ্য রাগটা নিয়ন্ত্রণ করে শান্ত অথচ কঠোর গলায় বলল, ডক্টরের কাছে যেতে হবে, দ্রুত রেডি হয়ে নিচে আসো। আই অ্যাম ওয়েটিং ফর ইউ। হৃদি ভাবল না গিয়ে উপায় নেই, এটা সত্যিই কোনো সাধারণ বিষয় নয়, প্রায়ই এমনটা হয়। গতবারও ডাক্তার দেখিয়ে অবহেলায় ডাক্তারের পরামর্শ আর টেস্টগুলো কখনোই গুরুত্ব দিয়ে করা হয়নি। হৃদি চটজলদি তৈরি হয়ে নিচে নেমে আসতেই দেখলো বাড়ির বাইরে সৌহার্দ্য গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কড়া রোদে তার ফর্সা মুখটা টকটকে লাল হয়ে আছে, চোখের দৃষ্টিতে একরাশ বিরক্তি আর উদ্বেগ। হৃদিকে দেখেই সে ভ্রুকুচকে তাকালো, তারপর কোনো কথা না বলে ফোনের দিকে মনোযোগ সরিয়ে পকেটে হাত ঢোকালো। গাড়ির দরজা খুলে দিলে হৃদি ভেতরে গিয়ে বসতে গাড়ি স্টার্ট দিল। পুরো পথটা অদ্ভুত এক নীরবতায় কাটলো। সৌহার্দ্য কোনো বাক্য ব্যয় করলো না। প্রায় ঘন্টাখানেক হলো ডাক্তারের চেম্বারে বসে আছে সৌহার্দ্য। হৃদি ডাক্তারের একটা এমার্জেন্সি অপারেশন থাকার কারণে লেট হচ্ছে। দীর্ঘক্ষণ পর দরজা ঠেলে প্রবেশ করলো মহিলা গাইনি বিশেষজ্ঞ রাবিয়া খান। সৌহার্দ্যের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলল, সরি মাই বয়, অনেকক্ষণ ওয়েট করালাম। সৌহার্দ্য হালকা হেসে বলল, নো প্রবলেম ম্যাম। তারপর হৃদির তোয়াক্কা না করেই ডাক্তারের দিকে তাকিয়ে ওর সমস্যাগুলো অবলীলায় বলে দিচ্ছে। এদিকে হৃদি লজ্জায় লাল হয়ে আছে। এই লোকটাকে একটা কথাও বলতে দিচ্ছে না। রাবিয়া খান সৌহার্দ্যর মুখ থেকে সব শুনে হৃদিকে কিছু প্রশ্ন করে চেক আপ করে কিছু পরীক্ষা লিখে দিল। সৌহার্দ্য সব টেস্টগুলো করিয়ে হৃদিকে রাবিয়া শেখের বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। দুপুর প্রায় 3টা। ছাদের আলস্যমাখা দুপুরে হৃদি গোসল সেরে ভেজা চুলগুলো নিয়ে কাপড় শুকাতে এসেছে। পিঠের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে তার ঘন ভেজা চুল। মুখের ওপর কয়েকটা অবাধ্য লতানো চুল লেগে আছে, আর সদ্য ধোয়া স্নিগ্ধ মুখশ্রীতে জলের বিন্দুগুলো মুক্তোর মতো চিকচিক করছে। হৃদি আপন মনে গুনগুন করে গান গাইছে আর কাপড় মেলছে। নিজের চারপাশ নিয়ে সে সম্পূর্ণ উদাসীন। ঠিক তখনই সৌহার্দ্য 1 কাপ কফি নিয়ে ছাদে পা রাখলো। সবে মাত্র কফিতে একটা চুমুক দিয়েছে, ঠিক সেই মুহূর্তেই তার দৃষ্টি পড়ল হৃদির দিকে। দৃশ্যটা এতটাই অনাকাঙ্ক্ষিত আর মায়াবী ছিল যে সৌহার্দ্যের বুকের ভেতর ধরপড়ানি যেন এক নিমেষে থমকে গেল। গিলে ফেলা কফিটা গলায় আটকে গিয়ে সে তীব্র বিষম খেলো। কাঁদতে কাঁদতে তার নাজেহাল অবস্থা। ওপাশের ছাদ থেকে হৃদি দ্রুত রেলিংয়ের কাছে এগিয়ে এলো। সৌহার্দ্যের এমন করুণ অবস্থা দেখে সে উদ্বেগ চেপে রাখতে পারল না। উদ্বিগ্ন হয়ে বলে উঠল, কি হলো আপনার? মাথায় চাপড় মারুন।
হৃদি কি বলছে সেদিকে সৌহার্দ্যের কোনো হুঁশ নেই। তার চোখের পলক পড়ছে না, এক দৃষ্টিতে সে হৃদির দিকে তাকিয়ে আছে। কপালের কাছে চিকন খামের রেখা ফুটে উঠেছে, বুকের ভেতরটা যেন আগ্নেয়গিরির মতন তোলপাড় করছে। সবটুকু আত্মসংযম হারিয়ে সৌহার্দ্য চোখ বন্ধ করে দীর্ঘ একটি শ্বাস নিল এবং নিজেকেই নিজে শাসিয়ে বিড়বিড় করে বলল, কন্ট্রোল সৌহার্দ্য, কন্ট্রোল। সৌহার্দ্যের এই অদ্ভুত আর অস্বস্তিকর আচরণ হৃদির মোটেও ভালো লাগলো না। সে বিরক্ত হয়ে মুখ বাঁকিয়ে বলল। অসভ্য ডাক্তার মা। হৃদি পুরো কথাটি শেষ করার আগেই সৌহার্দ্য তার গম্ভীর গলায় ধমক দিয়ে উঠল। স্টুপিড, গেট আউট অফ দ্য রুম। হৃদি অবাক হয়ে সৌহার্দ্যের দিকে তাকিয়ে এক চোট ভেঙচি কাটল। রাগে গজগজ করতে করতে নিচে নামার সময় সে বিড়বিড় করে বলল, অসভ্য লোক, জীবনেও ভালো হবে না। ছাদটা যেন ওনার দাদার। হৃদির চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে সৌহার্দ্য চোখ বন্ধ করে হাতের মুঠো শক্ত করে খিঁচে নিল, দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো। উফ সৌহার্দ্য, কবে থেকে তুই এত কন্ট্রোললেস হয়ে গেলি? এই ডেরিভেটিভ জীবনটা তো পুরো শেষ করে দিল। ছাদ থেকে নামতেই সবে বাড়িয়েছে পা সৌহার্দ্য। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে ডাক্তার রাবিয়া খানের নাম দেখে সে কিছুটা অবাক হলো। ভ্রু কুঁচকে ফোনটা রিসিভ করতেই উপাস থেকে ভেসে এলো ওনার কিছুটা আচ্ছন্ন ও হতাশা ভরা কণ্ঠস্বর। সৌহার্দ্য, তোমার স্ত্রী আলট্রা রিপোর্টটা এইমাত্র হাতে পেলাম। সৌহার্দ্যের পেশাদার সত্তা মুহূর্তেই সজাগ হয়ে উঠল। সে কিছুটা বিচলিত গলায় প্রশ্ন করল, কি হয়েছে ম্যাম? কোনো জটিলতা? ডাক্তার রাবিয়া খান কয়েক সেকেন্ড ইতস্তত করে বললেন, আসলে রিপোর্টটা দেখে যা বুঝছি তাতে তোমার স্ত্রীর বেশ বড় ধরনের একটা সমস্যা আছে। পুরো ফাইলটা না দেখে নিশ্চিত হওয়া কঠিন। তুমি কাল একবার আমার চেম্বারে এসো। ওনার প্রতিটি শব্দ সৌহার্দ্যের মাথায় যেন হাতুড়ির মতো আঘাত করলো। তবুও নিজেকে শান্ত রেখে বলল, ওকে ম্যাম। তাদের ওই মুহূর্তটুকু শেষ হওয়ার পর থেকেই সৌহার্দ্যের বুকের ভেতরটা যেন একটি অজানা ঝড়ে তোলপাড় করছে। হৃদের সেই ভিজে চুল, জলের বিন্দু, লেগে থাকা স্নিগ্ধ মুখশ্রী, সবটাই তার চোখের ওপর একটি অস্পষ্ট ছায়া হয়ে লেগে আছে। অথচ নিজের ভেতরে জমে থাকা এই তীব্র আবেগকে আড়াল করতে সে বারবার নিজেকে কঠোর করে তোলার ব্যর্থ চেষ্টা করেছে। নিচে ড্রয়িং রুমে আসতেই ফারিস আর সুজনের অট্টহাসি তার কানে এলো, কিন্তু সেই হাসি এখন তার কাছে বড় বেশি বেমানান মনে হচ্ছে। সোফায় এসে বসতেই ফারিস তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলে উঠল, কিরে, তোকে ভীষণ অস্থির লাগছে, কোনো সমস্যা? সৌহার্দ্য কোনো প্রতি উত্তর না করে শুধু মাথা দুলিয়ে না বোঝালো। তবে তার ভেতরে এক তীব্র দোটানা। ডাক্তারের কথাগুলো পরিষ্কার না হওয়া পর্যন্ত যেমন টেনশন কাজ করছে, তেমনি বউটাকে ছেড়ে এক মুহূর্ত থাকতেও তার মন সায় দিচ্ছে না। অগত্যা নিজেকে সামলে নিয়ে সৌহার্দ্য ফারিসের দিকে তাকিয়ে বলল, কাল চলে যাবি? ফারিস টিভির দিকে চোখ রেখেই বলল, 2 দিন পর এখানে একটা মিটিং আছে, সেটা সেরে যাব। কেন জানতে যাচ্ছিস? সৌহার্দ্য সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে এক দীর্ঘশ্বাস ফেলে বলল, 2-1 দিনের মধ্যে ঢাকা যেতে হবে, কয়েকটা ওটি আছে, কিছু ইমার্জেন্সি রোগীও আছে। এরপর সৌহার্দ্য আর কোনো কথা বাড়ালো না। ফারিস আর সুজনকে থাকতে বলে দ্রুত শার্টটা বদলে বাসা থেকে বেরিয়ে গেল। রাত প্রায় 9টা। চৌধুরী বাড়ির রান্নাঘরে পৃথা আর সাথী 2 যা মিলে রাতের রান্নায় ব্যস্ত। কাজের ফাঁকে পৃথার মনটা বড্ড বিষণ্ণ হয়ে আছে। হৃদি থাকলে কত সুন্দর আড্ডা হতো, অথচ আজ কতদিন সে একা একা কাটায়। সাথী বাচ্চাদের সামলাতে ব্যস্ত থাকে, আর আরবান, সে তো বেশিরভাগ সময় হাসপাতালেই পড়ে থাকে। আরবান আর পৃথার সম্পর্কটা আজকাল বেশ অন্যরকম একটা মোড় নিয়েছে। দূরত্ব পুরোপুরি না মিটলেও আরবান এখন পৃথার অনেক খেয়াল রাখে। সম্পর্কের এই নতুন সমীকরণটা পৃথাকে অদ্ভুত এক আবেশে ঘিরে রাখে। হঠাৎ রান্নাঘরে আরবানকে দেখে পৃথা কিছুটা চমকে গেল। আরবান পৃথার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, 1 কাপ কফি নিয়ে এসো প্লিজ। সাথীর সামনে আরবানের এমন হঠাৎ আবদারে পৃথা অপ্রস্তুত হয়ে পড়ল। গাল দুটো রাঙা হয়ে উঠল তার, তবে মাথা নেড়ে সাই দিতে তুলল না। সাথী ওদিকে মুচকি মুচকি হাসতে লাগলো। বাহ, যাও যাও, স্বামীর সেবা করে এসো। বেচারা দেখছি আজকাল বউ ছাড়া কিছু বুঝছে না। লজ্জায় পৃথার গাল দুটো যেন আগুনের মতো গরম হয়ে উঠল।
মনে মনে ভাবলো এই মানুষটাকে কিছু বলে লাভ নেই, বাড়িতে থাকলে সারাদিন এক এক বাহানায় ওকে ডাকবেই। ওদের দেখে বোঝার উপায় নেই যে ওদের বিয়েটা পরিস্থিতির চাপ জোর করেই হয়েছিল। লজ্জাটুকু চেপে পৃথা কফি বানিয়ে আরবানের রুমের দিকে পা বাড়ালো। রুমে প্রবেশ করতেই আরবান তার হাত থেকে কফির মগটা নিয়ে নিল। তারপর পৃথার চোখের দিকে সরাসরি তাকিয়ে কিছু একটা ইতস্তত বোধ করে বলল, তুমি চাইলে কিন্তু এই রুম থেকে যেতে পারো। পৃথা এখনো হৃদির রুমটাতেই থাকে। আরবান সেই দিনই বলেছিল, কিন্তু লজ্জায় পৃথা আসতে পারেনি। একটা পুরুষের সাথে একই রুমে থাকা বিষয়টা ভাবতেই তার হৃদস্পন্দন বেড়ে যায়। পৃথা মাটির দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে নিচু স্বরে বলল,